গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি দীপা, আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। মাঝে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য প্রথমেই ক্ষমাও চেয়ে নিচ্ছি এবং তারপর ভিডিওটা শুরু করছি। আর জানি না কতটা বুঝতে পারছো, এখনও পর্যন্ত কিন্তু কথা বলতে গেলে আমি ভীষণভাবে শ্বাসকষ্ট অনুভব করছি। তবে তার মাঝখানেও ছোট করে ভিডিও করার চেষ্টা করছি এবং যতটুকু শরীরে কুলায় সেইভাবেই তোমাদেরকে ভিডিও দেওয়ারও চেষ্টা করছি। জানি না প্রতিদিন দিতে পারবো কি না। প্রেগনেন্সির 7 মাসের জার্নি পর্যন্ত সেরকম কোনো সমস্যা না থাকলেও 7 টপকে 8-এ পড়তেই বিভিন্ন সমস্যায় একেবারে কাহিল বলতে পারো। তার মধ্যে যেটা মুখ্য সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ভীষণ পরিমাণ শ্বাসকষ্ট। তো সেই কারণেই আরও বেশি কাজকর্ম এবং ভিডিও সব কিছু থেকেই মাঝে বিরতি নিয়েছিলাম। এখন ইঞ্জেকশান এবং বিভিন্ন ধরনের ওষুধ চলার পর একটু শরীরটা ঠিক হয়েছে। আর একদম শুয়ে বসে কাটানোটাও শরীরের পক্ষে ঠিক নয়, তার জন্যই কিন্তু অল্প অল্প কাজ করছি। আর যখন ভাবলাম সংসারের কাজ অল্প অল্প হলেও তো করছি, তখন তোমাদের মাঝখানে তুলে ধরি। একটা মেয়ের জীবনে প্রেগনেন্সির জার্নি কিন্তু কোনোদিনই সোজা হয় না। সেটা যেমনই হোক বা যে পরিস্থিতির মধ্যেই হোক না কেন। আমার ক্ষেত্রেও তাই। প্রথম 3 মাসটা আমি ভীষণই কষ্ট পেয়েছিলাম, তবে মাঝে আমি অনেকটাই রিকভার করে গিয়েছিলাম। তবে আবার শেষের দিকে এসে বিভিন্ন প্রবলেম ফেস করছি, আর তার সাথে কষ্টও পাচ্ছি বলতে পারো। আসলে মা হতে গেলে সত্যিই অনেক কষ্ট করতে হয়, না হলে কিন্তু এত সহজে মা হওয়া যায় না। আসলে মা এবং সন্তানের মধ্যে যে নারীর টান, সেটা বোধহয় এই প্রেগনেন্সির জার্নিতেই চলে আসে। আর শত কষ্টের মাঝখানেও এখন যেটা সবথেকে বেশি মনে রাখতে হয়, সেটা হচ্ছে বাচ্চাটা কেমন আছে, তার কোনো প্রবলেম হচ্ছে কি না। এখন নিজের কষ্টের থেকে কিন্তু তার কোনো অসুবিধা হচ্ছে কি না, এই জিনিসটা অনেক বড় করে দেখা হয়। আর সব মিলিয়েই চলছে, খুব যে খারাপ আছি তা নয়। আসলে সুস্থও নেই বলা যেতে পারে, আবার যে অসুস্থ হয়ে একেবারে বিছানায় পড়ে গেছি তাও নয়। তবে এইভাবেই চলতে হবে, আর এইভাবেই চলবো। দেখা যাক কতদূর কি করতে পারি। প্রেগনেন্সিতে মায়ের কাছে থাকাটা আরও একটা বড় ব্লেসিং। যখন কোনো মেয়ে তার মায়ের কাছে থাকে, তখন সে যে আদর যত্নটা প্রায় প্রেগনেন্সিতে, সেটা কিন্তু কখনোই তার শ্বশুর বাড়িতে শাশুড়ির কাছে পাওয়াটা মনে হয় না সম্ভব হয়। আসলে মায়ের মতো আন্তরিকতা নিয়ে কেউই করে না, আমার ক্ষেত্রে অন্তত তাই সেক্ষেত্রে আমাকে যে খুব কিছু কষ্ট করতে হচ্ছে তা নয়। শারীরিক কষ্টটুকু তো ভোগ আমাকেই করতে হবে, এটা তো কারোর কাছ থেকে নিয়ে নেওয়ার বিষয় নয়, বা কেউ আমার হয়ে কষ্ট সহ্য করে দেবে না। তবে আমি যেহেতু বাড়িতে থাকি, এখানে মা বৌদি সকলে মিলে কিন্তু ভীষণভাবে আমার পাশে রয়েছে, আর তাই হয়তো খুব তাড়াতাড়ি এই কষ্টগুলোকে রিকভার করে যেতে পারছি। সংসারের অন্য কাজকর্মগুলো বলতে গেলে মা করে, বৌদিও অনেক বেশি হেল্প করে আমাকে এই সময়টাতে। তো সব মিলিয়ে সেরকমভাবে কিছু করা তো হয় না, তবে অযত্নের শিকার বেশ কিছু জিনিস। যেমন এই দেখো, গাছটাকে বাঁচাতে পারবো কি না জানি না, একটা একটা করে পাতা শুকিয়ে যেতে শুরু করেছে। এছাড়াও এই যে ধুলো টুলো ডাস্টিং, এই কাজগুলো তো হয়ে উঠছে না সব সময়। তো সব মিলিয়ে একটু অযত্নের শিকার ঘরবাড়ি। তবে যতটুকু পারছি, এখন যেহেতু একটু ঠিক আছি, আবারও গুছিয়ে রাখার চেষ্টা করছি। ওই যে বললাম না, মায়ের কাছে থাকা বৌদির কাছে থাকা, এগুলোর একটা আলাদাই যত্ন পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমি ঘরের অন্য কাজগুলো করছিলাম, এর ফাঁকে কিন্তু বৌদি এসে আমাকে কুল দিয়ে গেছে, কুল মাখিয়ে দিয়ে গেছে। এই সময় আসলে আমার এই কুল মাখা আমড়া মাখা এগুলোর ক্রেভিং প্রথম থেকেই হতো। আর সব দিনই এই সমস্ত জিনিসগুলোর খেয়াল এবং যত্ন দুটোই কিন্তু বৌদি রেখেছে, সে দিয়ে গেছে। এদিকে মা ঝোল বসিয়ে দিয়েছে। আমি দেখলাম আর কোনো কাজ সেরকমভাবে এখন করার মতো নেই, জলের বোতলগুলোই খালি ছিল, তাই এখন সেগুলোকেই ভরে ফেলছি। জল টল ভরে এরপর স্নান করে নেব। ইঞ্জেকশানের যে ডোজগুলো চলছিল, তার লাস্ট ডোজটা আজকে বাকি আছে। আজকে নিলে মোটামুটি আপাতত ইঞ্জেকশান নেওয়া শেষ হবে। ধারাবাহিকভাবে যে
চলে যাচ্ছিলো, সেটার আজকেই শেষ দিন। তো উনি ইঞ্জেকশান দিতে আসবেন 12টা নাগাদ। তার আগে আমি স্নান টান করে নেব। আর স্নান করে নেব কারণ হচ্ছে ইঞ্জেকশানটা নিয়ে নিলে তারপর স্নান করতে হাতে খুব ব্যথা হয় আর কনকনও করে অনেকক্ষণ পর্যন্ত, যেহেতু 4টে করে অ্যাম্পুল একসাথে পুশ করা হয়, তো সেহেতু একটু কষ্ট হয়। তো আগে থেকে স্নানটা করে নিলেই আমার মনে হয় ভালো হয়। এই জলটা ভরে রেখেই এবার যাব স্নান করতে। বাড়িতে একটা দাদা আসেন আর উনি এসে ইঞ্জেকশান দিয়ে যান। তো এক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, কোথাও আর যেতে হয় না, বাড়ি থেকেই নিয়ে নেওয়া যায়। না হলে আমি যেখানে ডাক্তার দেখাই সেই জায়গাটা একটু দূরে, আর যেতে হলে বারবার একটু তো কষ্ট পেতেই হতো। তাই ঘর থেকে যখন হয়ে যাচ্ছে এদিকেও আমি ব্লেসড বলতে পারো। এদিকে ঝোলটা দেখছি হয়ে গেছে, তো মাই নামাতো হয়তো, তবে আমি যেহেতু এখানটা জল ভরছিলাম দেখলাম ঝোলটা হয়ে গেছে, আমি ঝোলটা নামিয়ে ফেললাম। আর রান্না বান্না বলতে আজকে হয়তো শাক টাক আরও কিছু রান্না হতো, কিন্তু ওই যে বললাম না আমি সত্যিই ভীষণ ব্লেসড এবং চারদিক থেকে ভালোবাসা প্রচুর পাই। এখানে আমার আরেক দাদা বৌদি খাবার পাঠিয়ে দিয়েছে, আমার পছন্দের জিনিস কিছু। তো এত কিছু যখন পাঠিয়েছে তখন আসলে আর রান্না করাটা বোকামি, কেননা এত কিছু একদিনে খাওয়া যাবে না। এদিকে আমার হাজব্যান্ডও অফিস চলে গেছে, তো ওর জন্য কিছুটা থাকবে আর বাকি তো আমাদের রান্না বান্না হয়েইছে। তো সব মিলিয়ে ভাবলাম আজকে আর শাকটা স্কিপ করে যাই, আজকে আর করতে হবে না। এখানে যা রয়েছে আর তার সাথে আমাদের এই যে ডিম দিয়ে ব্রোকলি দিয়ে একটা ঝোল হয়েছে, এই দিয়েই হয়ে যাবে। আজকে তো কুল মাখা খেয়েছি, সাথে শর্ট ভিডিও আকারে সেটাকে রেখেও দিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এই যে কটা কুল বেঁচে ছিল সে কটাকে এর সাথে এখানেই রেখে দিলাম, পরে ঘুরতে ফিরতে খাবো, অথবা কুলগুলো একটু পেকে গেলে কুলের চাটনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, সেটাও খাবো। আর কুল প্রসঙ্গে মনে পড়লো, কুলের আচার নিয়ে তো কোনো কথা হবে না, তবে সেটাও কিন্তু খুব শীঘ্রই বৌদির কাছ থেকে উপহার হিসাবে পাবো, তাই সেই নিয়ে আর খুব বেশি মাথা ঘামাচ্ছি না। হঠাৎ ঘড়িতে দেখি 12টা বাজতে চলেছে, তো চটজলদি স্নানটা করে ফেলেছি। আর মা পুজো করবে, তো মাকে একটু ফুলটা তুলে দিচ্ছিলাম, সাথে একটু হাঁটাহাঁটিও হলো বাড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছ কত ধনেপাতা আর পালং শাক হয়েছে। এখন না আর বাইরে থেকে পালং শাক ধনেপাতা কিনতে হয় না, এখান থেকে তুলেই হয়ে যায়। অল্প করে প্রত্যেক বছরই এরকম বসানো হয়, তবে এবছর একটু লেটে বসানো হয়েছে বলে এখনও ভীষণ কচি কচি রয়েছে। স্নান তো হয়ে গেছে, এখন শুধুমাত্র ইঞ্জেকশনটা নেবার পালা। আর তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করতে এখনও বেশ কিছুটা সময় আছে। তো ভাবলাম গ্যাসটা মোছা হয়নি, এটাও হালকা হাতে একটু মুছি। খুব বেশি চাপ দিয়ে জোর দিয়ে কিছুই করব না, যতটুকু পারবো অল্প অল্প করে করব। আর তার সাথেই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে একদম শুয়ে বসে কাটাচ্ছি না, অল্প অল্প কাজ করার চেষ্টা করছি। আসলে যতটুকু শরীর দিতে পারছে ততটুকুই করার চেষ্টা করছি আর কি। আমি জানি আসলে শুনতে হয়তো ভীষণই খারাপ লাগছে, এইভাবে হাঁপিয়ে হাঁপিয়ে দম ফেলে ফেলে বলা কথাগুলো শুনতে হয়তো কারোরই ভালো লাগবে না। আর আমার মতো ব্লগার তো অনেক আছে, তাই আমার চ্যানেলটাকে স্কিপ করে গিয়ে অন্য চ্যানেলে ভিডিও দেখা যেতেই পারে, তবে আমি অপারক, আমার কিছু করার নেই। যেটা হচ্ছে সেটাকে বাদ দিয়ে তো আমি কিছু করতে পারবো না, তবে যতটুকু পারছি চেষ্টা করছি করার। তোমাদের যদি খুব খারাপ না লাগে প্লিজ একটু সহ্য করে নিও, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে যেও। এই সময় একটু মনের জোর পেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। অসুস্থতা কখনোই ক্যামেরার সামনে এনে দেখাতে চাইনি, তবে এটা আসলে খুব শর্ট টার্মের জন্য তো নয়, এরকম চলতেই থাকবে, তাই আজকে বললাম। আর আশা করছি তোমরা আমার পাশে থাকবে, এই ভাবনা চিন্তা নিয়ে ব্লগটাকেও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।